আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন সুরক্ষা বাহিনীর আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কয়েক দফায় বৈঠক হওয়ার কথা। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। ইতোমধ্যে বিধানসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন তৃণমূল কংগ্রেসের 4 এবং একমাত্র বিজেপি প্রার্থী। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর আজ রাজ্যে ফের শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। উপস্থিত থাকছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে গ্রেপ্তার হাওড়ার পিলখানায় প্রমোটার শফিক খান খুনে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে একাধিক বৈঠকে বসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এদিকে আগামী 8ই মার্চ কলকাতায় আসছে 4 সদস্যের এক প্রতিনিধি দল। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। অন্যদিকে আগামী 9 এবং 10ই মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী রাজ্যে আসছেন। নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে টানা বৈঠক করবেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখা হবে। পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, বিদ্যুৎ এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তারা কথা বলবেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। গতকাল তালতলা, মুচিপাড়া, গিরিশ পার্ক সহ বিভিন্ন থানা এলাকায় টহল দিয়েছেন তারা। বাঁকুড়া, জঙ্গলমহল, পুরুলিয়ার বিভিন্ন গ্রামীণ এলাকা, 2 বর্ধমান, হাওড়া, কোচবিহারেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রকৃতপক্ষে রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার চেহারায় সকলের সামনে আরও একবার প্রকট করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ 16 মার্চ, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ু 6টি, বিহার ও পশ্চিমবঙ্গের 5টি করে, ওড়িশা 4টি, অসমের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানার 2টি করে এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট নেওয়া হবে। আজ এ রাজ্য থেকে বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিধানসভায় এই উপলক্ষে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার প্রমুখ। আজই মনোনয়নপত্র জমা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী। রাজ্যে চলতি এসআইআর আবহের মধ্যেই পূর্ব বর্ধমানের মেমারিতে নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন 21 জন আবেদনকারী। ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেমারির পারিজাত নগরের ওই বাসিন্দারা। গতকাল এক বিশেষ কর্মসূচিতে 21 জনের হাতে তুলে দেওয়া হয় সিএএ শংসাপত্র। যারা শংসাপত্র পেয়েছেন তারা সকলেই বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। শংসাপত্র হাতে পাওয়া প্রদীপ কুমার রায় এই শংসাপত্র পেয়ে খুশি। আমার নাম প্রদীপ কুমার রায়। আমরা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে 2003 সালের আগে এদেশে প্রবেশ করেছি। আসার পর নানান রকম কাগজপত্রের সমস্যাজনিত কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের মোদিজিকে এবং অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এদেশের নাগরিকত্ব দিয়েছেন। কোনো প্রকার আর্থিক আদান প্রদান ছাড়াই আমরা এই কাগজটা পেয়েছি। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য হরিদাস মণ্ডল জানিয়েছেন ওই এলাকা থেকে মোট 500টি আবেদনপত্র জমা পড়ে খুব শীঘ্রই বাকিরাও শংসাপত্র পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পশ্চিম বর্ধমানের কাঁকসা, শিবপুর ও বনকাটি 2টি উদ্বাস্তু পরিবার সিএতে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কাঁকসারি বনকাটি পঞ্চায়েতের 11 মাইলের বাসিন্দা পীয়ূষ মৈত্র 2004 সালে বাংলাদেশের টিকরডাঙ্গা থেকে ভারতে আশ্রয় নেন। গতকাল তার কাছেও শংসাপত্র এসে পৌঁছয়। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর আজ রাজ্যে ফের শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। 9টি জায়গায় পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা কেন্দ্রে
একটি করে ট্যাবলো বেরোচ্ছে। কোচবিহারের শীতলকুচিতে আজ পরিবর্তন যাত্রায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন। আসানসোলের বুধা প্যারেড গ্রাউন্ডে পরিবর্তন যাত্রার সূচনা করছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর উত্তর দিনাজপুরের করণদিঘিতে কর্মসূচির সাবিত্রী ঠাকুর উত্তর 24 পরগনার ইসলামপুরে কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতায় রানী রাসমণি রোডে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। হাওড়ার উলুবেড়িয়া পাত্রপোল ফুটবল ময়দানে পরিবর্তন যাত্রাতেও অংশ নিচ্ছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ উত্তর 24 পরগনার টাকিতে এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পশ্চিম বর্ধমানের কুলটিতে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার একটি গাড়িতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেছেন। সুকান্তবাবু বলেন, বিজেপির পরিবর্তন যাত্রা রাজ্যে জনপ্রিয়তা পাওয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ভয় ও হতাশা তৈরি হয়েছে। 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী বলে এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি উল্লেখ করেন। এদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বাহির সোনা এলাকায় বিজেপির সংকল্প যাত্রার ফেস্টুন ছোঁড়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এসআইআরের প্রতিবাদে আগামীকাল নির্ধারিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্ণা কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী সারা জীবন বিক্ষোভ করে কাটিয়েছেন, বাংলার জন্য কিছুই করেননি। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। ওনার রাজনীতিটা হচ্ছে ওইরকম আংশিক আর সিলেক্টেড। ওনার রাজনীতি পরিষ্কার, এটা নিয়ে বলার কিছু না, সবাইও জানে। আমার মনে হয় খুব বেশি দিন এই ধরনের রাজনীতি চলে না। আর যারা এই ধরনের রাজনীতি করে এসছে না, সেই পার্টিগুলোর অতীত দেখুন, ভবিষ্যৎ দেখুন। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে আজ রাজপথে উত্তেজনা। শিয়ালদা থেকে মিছিল করে কালীঘাট যাওয়ার কথা থাকলেও পুলিশ তাদের পথ পরিবর্তন করে কলেজ স্কোয়ারের দিকে ঘুরিয়ে দেয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পার্শ্ব শিক্ষকরা এই মিছিলে অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হাওড়ার পিলখানায় প্রমোটার শফিক খান খুনে মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি থেকে তাদের পাকড়াও করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় আগে 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে বউবাজার এক অভিযুক্তের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে। মধ্যপ্রাচ্যে চলতি সংকটের মধ্যে কলকাতা বিমানবন্দর এবং আরব আমিরশাহীর দুবাইয়ের মধ্যে বিমান চলাচল ফের শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি সকাল 8:35 একটি বিমান দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। 113 ঘন্টার বেশি বন্ধ থাকার পর আজ রাত 2:40 নাগাদ দুবাই থেকে একটি বিমান কলকাতায় এসেছে বলে বিমানবন্দর সূত্রে খবর। শান্তিনিকেতনে আজ ও আগামীকাল বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। গৌড় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে হচ্ছে। উল্লেখ্য, এবছর দোলের দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছুটি ছিল, বন্ধ ছিল সোনাঝুরির হাটও। দোল ও হোলিতে অশান্তি ও অভব্য আচরণের অভিযোগে কলকাতা পুলিশ মঙ্গল ও বুধবার মিলিয়ে মোট 607 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই মত্ত অবস্থায় ঘোরাফেরা এবং অভব্য আচরণের অভিযোগ রয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের খাসমহল এলাকায় এক পথ দুর্ঘটনায় আজ সকালে 2 বাইক আরোহীর মৃত্যু হয়েছে। 52 বছর বয়সী উত্তম নস্কর এবং বছর 22-এর সৌমেন হালদার বাইকে করে যাওয়ার সময় একটি বড় গাড়ি পেছন দিক থেকে বাইকে ধাক্কা মারে। রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। ইস্টবেঙ্গল 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচে গোয়ার পয়েন্ট 7। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন সুরক্ষা বাহিনীর আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কয়েক দফায় বৈঠক হওয়ার কথা। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের 37টি আসনের নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 11 রাইসিনা ডায়ালগের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। মনোনয়ন পেশ করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ভারতের মতোই কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত আজ মুম্বাইতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে একাদশ রাইসিনা ডায়ালগের উদ্বোধন করবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টাব প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং ভাষণ দেবেন। এই বছর রাইসিনা ডায়ালগের মূল ভাবনা সংস্কার, অ্যাসানশন, অ্যাকোমোডেশন, অ্যাডভান্সমেন্ট। ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনীতির প্রেক্ষাপটে 3 দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক নেতা, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে 110টি দেশ থেকে নেতা, নেত্রী, মন্ত্রী, সাংসদ, সেনাপ্রধান সহ 700 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য 2016 সাল থেকে রাইসিনা ডায়ালগ ভারতের শীর্ষস্থানীয় মঞ্চ হিসেবে স্বীকৃত। বিগত কয়েক বছর ধরেই এই মঞ্চে ভূ রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং আন্তর্জাতিক শাসন কাঠামোর ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবছরের সম্মেলনে বেশ কয়েকজন বিশিষ্ট বিদেশি ব্যক্তি অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বৈঠক করেছেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় হয়। প্রধানমন্ত্রী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সকালে নতুন দিল্লিতে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতির বার্তালাপ ভারত ফিনল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ 16 মার্চ, সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 5টি, উড়িষ্যার 4টি, অসমের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানা 2টি করে এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের 4টি আসনে প্রার্থী হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার, সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ রাজ্যসভায় নির্বাচনের জন্য প্রার্থীপদে মনোনয়ন দাখিল করবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নিজে এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, রাজ্য বিধানসভা এবং সংসদ 2 জায়গাতেই সদস্য হওয়ায় তার বহুদিনের ইচ্ছা। 2 দশকেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রতি আস্থা রাখার জন্য তিনি বিহারের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিকে পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জেডিইউ সমর্থকরা নীতিশ কুমারের রাজ্যসভায় প্রার্থী হওয়ার বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি, 2025 সালে বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে সামনে রেখেই জনগণ ভোট দিয়েছেন। তাকে দিল্লি না যাওয়ার আর্জিও জানান রাজ্যবাসী। অপরদিকে এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাটনা পৌঁছেছেন। তিনি নীতিশ কুমারের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেবেন। রাজ্যসভা নির্বাচনের জন্য কংগ্রেস 6 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। অভিষেক মনু সিংভি এবং ভেম নরেন্দ্র রেড্ডিকে তেলেঙ্গানা থেকে মনোনীত করা হয়েছে। ছত্তিশগড় থেকে ফুলদেবী নেতাম, হরিয়ানা থেকে করমবীর সিং বৌদ্ধ, হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মা এবং তামিলনাড়ু থেকে এম ক্রিস্টোফার তিলককে প্রার্থী করা হয়েছে। পাকিস্তান আফগানিস্তানের সংঘাতের প্রভাব ভারতে পড়তে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করে দিয়েছে। এজন্য সীমান্ত এলাকাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তগুলিকে অন্তত 1000 থেকে 1500 সন্ত্রাসবাদী জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে পারে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির অনুমান। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি ভারত মায়ানমার সীমান্ত অঞ্চল থেকে 36 কিলোগ্রাম
মেথোপেথামাইন এবং প্রায় 1 কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য প্রায় 31 কোটি টাকা। এনসিপি সূত্রে জানা গেছে, এক মায়ানমারের নাগরিক সহ 4 ব্যক্তিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ভারত জরুরি ভিত্তিতে নাগরিকদের ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য ডিভাইস এবং পরিষেবা ক্রয় ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026-এ ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ভারতের বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মোবাইল ডেটা খরচ 97% কমেছে। 10 years ago, 1 GB of in India would cost $3 a GB. Today, 1 GB of data in India costs 9 cents. We have reduced the cost curve by 97%. And that enables wide participation across the length and breadth of our country. And technology in this sense has not merely been an enabler of connectivity, but has equalized opportunity. কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের এবং তার সাধারণ মানুষের সাথে পদক্ষেপ ও সুশাসনের প্রশংসা করেছেন। ভারত ও কানাডার মধ্যে দৃঢ় সম্পর্ক গঠনের বিষয়েও তিনি আশা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে শ্রী কার্নি বলেন, নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে নরেন্দ্র মোদী একজন শৃঙ্খলাপরায়ণ নেতা। সম্প্রতি শ্রী মোদীর সঙ্গে তার আলাপচারিতা প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শ্রী মোদী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এক নতুন মাত্রা যোগ করেছে। শ্রী কার্নি ভারতের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ইসরায়েল আজ নতুন করে ইরানে সামরিক অভিযান শুরু করেছে। তেহরানের একাধিক কাঠামো লক্ষ্য করে আঘাত এনেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এর আগে ইসরায়েলের বায়ুসেনা ইরানের ইস্পাহান এবং কামে আক্রমণ করেছিল। ইস্পাহানে বিমানকে আঘাত করার উদ্দেশ্যে তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল লেবাননের বেশ কয়েকটি কমান্ড সেন্টারেও অভিযান চালিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারও রয়েছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার আবহে পশ্চিম এশিয়ার সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন। লিন জিয়ান সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, চীন কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। ভারতও এর আগে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছিল। এদিকে ইরানের তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ খামেনেইয়ের শেষকৃত্যের আয়োজন চলছে। মার্কিন ইসরায়েলের যৌথ অভিযানে তার মৃত্যু হয়। তেহরানের দ্য গ্র্যান্ড মোসাল্লাতে বিশাল প্রার্থনার আয়োজন করা হয়। গতকাল থেকে 3 দিনের বিদায়ী সম্বর্ধনার কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তা স্থগিত ঘোষণা করা হয়েছে। নেপালে আজ সকাল 7টা থেকে সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোট করেছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সকাল 11টা পর্যন্ত 19 লক্ষ ভোট পড়েছে। ভারত আজ T20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়ে শেষ 4-এ পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে সুপার 8-এ সব ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে একাদশ রায়সিনা ডায়ালগের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি আসনে নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। মনোনয়ন পেশ করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। খবর এখনকার মতো শেষ হলো।